বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড ভবানী ভবনে গতকাল জিজ্ঞাসাবাদ করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল সন্ধে ৫:৪৯ নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে প্রবেশ করেন। রাত 11:30 নাগাদ 5.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোন ভবানী ভবন থেকে। আর আগামী রবিবার বেলা 12টায় ফের তাকে তলব করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বারবার 3বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে ডেকে পাঠানো হয়েছিল, হাজিরা এড়িয়েছিলেন তিনি। গতকাল কোন কোন প্রশ্নের সদুত্তর না মেলায় 14ই জুন তাকে ফের তলব করা হয়েছে? একেবারে দেখো, মূল যে প্রশ্ন ছিল যে এই যে 70 জন বিধায়কের যে রেজলিউশন, সেই রেজলিউশনের নিচে যে স্বাক্ষর ছিল সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে যেহেতু অভিযোগ উঠেছে যে সেখানকার 3 জন যে বিধায়ক তারা বিধানসভা সচিবের কাছে কমপ্লেন করেছিলেন যে তারা তাদের অনুপস্থিতিতেই তাদের স্বাক্ষর নেওয়া হয়, তাদের অনুপস্থিতি সত্ত্বেও কিন্তু সেখানে স্বাক্ষর সেখানে ছিল। তো কিভাবে সেই স্বাক্ষর সেখানে গেল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের অনুমতি নেওয়া হয়েছিল কিনা, এই যাবতীয় প্রশ্নের জন্যই কিন্তু কালকে সম্মুখীন হতে হয়েছিল তদন্তকারীদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বেশিরভাগ প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি, বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন, সন্তোষজনক ছিল না, এবং সেই কারণে বেশ কিছু নথিপত্র নিয়ে ফের তাকে রবিবার অর্থাৎ 14 তারিখে ডাকা হয়েছে বেলা 12টার মধ্যে। গতকালকে এই 5.5 ঘন্টা ব্যাপী যে তাকে তদন্তের সম্মুখীন হতে হয়, সেখানে কিন্তু 12 জন সিটের সদস্যরা ছিলেন যারা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ছিলেন এসিআইডির, এবং তার পাশাপাশি এই টিমে কিন্তু হস্ত স্বাক্ষর বিশারদ সেও কিন্তু ছিল, অর্থাৎ হ্যান্ড রাইটিং এক্সপার্টিসও তারা কিন্তু ছিলেন। মূলত যেটা তার কাছ থেকে জানার চেষ্টা হয়েছিল যে মূল যে রেজলিউশনের কপি, সেই আসল কপি সংক্রান্ত বিষয় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে যে গত 6ই মে এই যে রেজলিউশন নেওয়া হয়েছিল সেখানে সকল বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, বা সেখানে কোন কোন বিধায়কের অনুপস্থিত ছিলেন তারপরও তাদের স্বাক্ষর নেওয়া হয়েছিল। তাহলে কি বিরোধী দলনেতা কে হবেন সেই সংক্রান্ত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, বা যাদের স্বাক্ষর দেখা যাচ্ছে পরবর্তী সময় অর্থাৎ 6 তারিখের পর কি তাদের স্বাক্ষর কোনোভাবে নেওয়া হয়েছিল বা তাদের অনুমতি নেওয়া হয়েছিল? এরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়, এবং সিআইডি সূত্রে খবর যে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু সেরকম সন্তোষজনক তিনি দিতে পারেননি। কিছু প্রশ্নের উত্তর তিনি কার্যত এড়িয়ে যান, বিশেষ করে এই রেজলিউশনের কপি বা আসল কপি কোথায় রয়েছে। তার কারণ গত মঙ্গলবার দিনকে আমরা জানি যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই সময় ক্যামাক স্ট্রিটে তার অফিসে এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে দলীয় অফিস রয়েছে সেখানে হানা দিয়েও কিন্তু এই আসল রেজলিউশন কপি পাওয়া যায়নি। এবং গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তড়িঘড়ি দিল্লি থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বাড়িতে যান এবং সেখান থেকে সিআইডি দপ্তরে বা ভবানী ভবনে যান। কিন্তু সেখানে এই যে 5.5 ঘন্টা ব্যাপী যে জিজ্ঞাসাবাদ, সেখানেও কিন্তু এর সদুত্তর মেলেনি। অর্থাৎ মূলত এই যারা যে সমস্ত বিধায়করা মূলত বলেছিলেন যে তাদের অনুমতি ছাড়াই তাদের স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল, তো কেন তাদের অনুমতি নেওয়া হয়নি, আগে থেকে কি মনস্থির করা হয়েছিল এবং সেই সিদ্ধান্ত কি চাপিয়ে দেওয়া হয়েছিল কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু জানতে চাওয়া হয়। এবং যেটা তোমাকে বললাম যে বেশিরভাগ প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি, কিছু প্রশ্নের কার্যত তিনি মেজাজও হারিয়ে ফেলেন। শেষমেশ প্রায় 11টা 20 পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে, তার বয়ান নেওয়া পর্ব চলে, কিন্তু আবারও তাকে রবিবার দিনকে বেলা 12টা নাগাদ অর্থাৎ 14 তারিখ বেলা 12টা নাগাদ ডাকা হয়েছে বেশ কিছু নথিপত্র নিয়ে। ধন্যবাদ সুকান্ত। গতকাল 5.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং যেমনটা জানা যাচ্ছে একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এবং একাধিক সময় তিনি তদন্তকারীদের প্রশ্নের মুখে মেজাজও হারিয়েছেন। গতকাল রাত তখন 11:30, ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে দপ্তর সেখান থেকে বেরোচ্ছেন। আজকে দেখা গেল যে 3 দিন ডাকার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দেননি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিআইডির যে দপ্তর সেই দপ্তর থেকে বেরোচ্ছেন। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে, এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আজকে 5.5 ঘন্টা তিনি তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, এবং 5.5 ঘন্টা পরে কিন্তু তিনি এই মুহূর্তে ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তাকে তলব করা হয়েছিল এবং তারই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে ভবানী ভবনে যে দপ্তর সেই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, এবং সেই মোতাবেক দেখা যায় 5:49 নাগাদ তিনি আসেন এবং সিআইডির যে দপ্তর ভবানী ভবনে সেখানে এসে হাজিরা দেন।
5:43 নাগাদ তিনি বাড়ির থেকে বেরিয়েছিলেন এবং তার আগেই দেখা গিয়েছিল 4টে নাগাদ তিনি এয়ারপোর্টে নামেন। তারপরে বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল তিনি ভবানী ভবনে যাবেন, কিন্তু তিনি বাড়ি যান। প্রথমে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরোন 5:43-এ, তারপরে 5:49-এ এসে পৌঁছান ভবানী ভবনের যে সিআইডির দপ্তর, সেখানে প্রথমে তার রেজিস্টারে সই এবং একাধিক যে সমস্ত নথিভুক্তিকরণের প্রসেস সেগুলো সম্পন্ন করা হয় এবং তার পরবর্তীতে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন থেকে বেরোলেন, সিআইডির দপ্তর থেকে বেরোলেন। এর আগে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3বার সামন করেছিল সিআইডি, কিন্তু তিনি আসেননি। আজকে যখন রক্ষা কবচের মামলার শুনানি চলছিল তখন হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে তিনি আজকে 6টার মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ নিয়ে সংশয় থেকে যাবে। তাই সেক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5:49 নাগাদ আসেন এবং এই যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে এসে হাজিরা দেন। 5.5 ঘন্টা টানা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। একের পর এক বিধায়ক সাংসদ কিন্তু দলের বিপর্যয়ের জন্য দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভব্য আচরণ সবকিছু ধ্বংস করে দিয়েছে। কয়েকদিন আগেও অভিষেকের উপর হামলার প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। সিআইডির অভিযানের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন কালীঘাটে। আর সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার অভিষেকের সব মামলা থেকে সরে দাঁড়ালেন। It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Mamata Di has to decide whether Mamata Di will keep Abhishek or keep Mahesh. দুদে আইনজীবী, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, দুঃখে সুখে, বিরোধী অবস্থায় কিংবা শাসকের যুগে, আন্দোলনে কিংবা আড্ডায়, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতীকে তিনি হুগলির শ্রীরামপুর থেকে 4বার সাংসদ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটাচ্ছেন। কার্যত সবাই যখন বিদ্রোহী, তখন যে গুটি কয়েক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন তার মধ্যেই তিনি একজন। কিন্তু সই জালিয়াতি কাণ্ডের মামলায় সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এত ক্ষুব্ধ হলেন যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন বেঁধে দিলেন। His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. Now Didi decides what should be done. Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. গত 30শে মে সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি ডিম জুতো ছোড়া হয়। সেই ঘটনার প্রতিবাদে থানায় ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। এরপরই পড়ে যান তৃণমূল সাংসদ। আর যিনি কিনা সেদিন রাস্তায় নেমেছিলেন তাকেই রাতারাতি আইনজীবীর পদ থেকে সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না, পুরনো বার করো, দেখো। সই জালিয়াতি কাণ্ডে দুদিন আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালায় সিআইডি। সেদিনও দিল্লি থেকে ফিরে সবার আগে সেখানে পৌঁছে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করেই তাড়াহুড়ো করে এলাম। এসে দেখলাম সার্চ হচ্ছে, আমি দিদির বাড়িতে গেলাম। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে এই মর্মে দলের বিধায়কদের সই করা একটি প্রস্তাব বিধানসভায় জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে মোট 13 জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই মামলা নেই যত বিপত্তি। সুকান্ত মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অপরাধ মনস্ক এবং অপরিণত নেতা, কিন্তু তাকে বাড়তে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যারা প্রতিবাদ করছেন তারা তো একসময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত পেতে যেতেন। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ। অভিষেক ব্যানার্জি
এই লোকটি একটি ইম্যাচিওর্ড লিডার উইথ এ ক্রিমিনাল মাইন্ডসেট, আমি পরিষ্কার বলছি, এবং তার সঙ্গে দুর্নীতি করার এক ভয়াবহ রকমের মানে ক্যাপাসিটি রয়েছে, প্রকাশিত হবে আস্তে আস্তে। কিন্তু আমার কথা যে দিনের পর দিন তার ঔদ্ধত্যটা বাড়তে দিয়েছে কে বাড়তে দিয়েছে? ও হেলিকপ্টার করে যখন লিডার হচ্ছিল, লিডারটি বানিয়েছে কে? মমতা ব্যানার্জি। উনি তার দলের একটা নেতাকেও তো বিশ্বাস করতে পারেননি, তিনি বসিয়ে দিলেন একে। আর সবচেয়ে বড় কথা, যারা এখন অভিযোগ করছে ইনক্লুডিং কল্যাণ ব্যানার্জি, তারা তো ওই কম্পিটিটিভ সাইকোফ্যান্সি করে এর কাছেও তো যেতেন। প্রতিটি সভাই বলতেন না মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বলতেন। আজকে এগুলো বলছেন কেন? তখন এই সাহস আপনাদের হয়নি যে বেরিয়ে যাব, এই দলে থাকবো না। একটা লোক যদি দাঁড়িয়ে বলতো যে না থাকবো না আপনার দলে, তাহলে কিন্তু সবাই হয়তো অনেকেই প্রতিবাদ করা শুরু করতো। সেই বিড়ালের গলায় ঘন্টাটা এরা বাঁধেননি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এরা প্রত্যেকেই না মমতা ব্যানার্জির কাছে হাত পেতে গেছে, আমার ছেলেটাকে যদি এমএলএ করে দিতে পারি, আমার এই সুবিধাগুলো যদি হয়। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের বা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মামলা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কত টাকা আয় করেছেন আমি খুব ভালো, মানে একদম চেকে কত আয় করেছেন একটু জানান না আমাদের, কোনো অসুবিধা নেই। আপনি তো চেকে আয় করেছেন, সেটাও তো আপনি করেছেন, সেটাও তো ছেড়ে আসতে পারেননি। ফলে ছেড়ে আসতে পেরেছিল কে? যাকে রোজ গালি দেন, তার নাম শুভেন্দু অধিকারী। এতগুলো ক্যাবিনেট দপ্তর, অনেক কিছু ফেলে দিয়ে চলে এসেছিল, এখনো তৃণমূলে সবাই গালি দেয়, কিন্তু জানে না যে এতগুলো দপ্তর এত গুরুত্ব ছেড়ে সে চলে এসেছিল, যার জন্য মানুষ তাকে মাথায় করে রেখেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাগের মাথায় যাই বলে থাকুন, অভিমান সরিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়াবেন বলেই বিশ্বাস। তবে সবাই মিলে একজনের ওপর দায় চাপাচ্ছেন, এটা অন্যায়। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বললেন তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা আমাদের প্রফেশনে অত্যন্ত সিনিয়র একজন অ্যাডভোকেট এবং দলের অত্যন্ত পুরনো বহুদিনকার, মানে তার দেখানো পথেই বহু মানুষ তৃণমূল কংগ্রেসে তারা রাজনীতি করেছেন। আমি এটা আশা করতে পারি যে আজকে যে মান অভিমান আবেগের কারণে কিছু কথাবার্তা কল্যাণদা বলেছেন, আশা করতে পারি আগামী দিনে এই জিনিসটা থাকবে না, এটা মিটমাটটা হয়ে যাবে। কিন্তু এটা অনেকবার মান অভিমান নয়, বলছেন এই নির্বাচনী ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার জন্য চোর শুনছি, মানে এটা এরম নয় যে মান অভিমান খুব হালকা কথা হয়ে গেল। এটাও তো ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সোনারপুরে গিয়ে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছিল, পরদিন কল্যাণদাই কিন্তু এবং যখন সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে পৌঁছে গেল, তখন ফ্লাইট সোজা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ওখানে এসে তিনি রোখার চেষ্টা করেছেন। সেই কারণেই আমি আপনাকে বলছি যে আমার ধারণা কল্যাণদা আজকে আবেগের কারণে যাই রাগের কথা বলে থাকুন না কেন, এই মুহূর্তে যদি পুনরায় কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন বা দলের ওপর কোনো আক্রমণ নেমে আসে, তিনি আবার তার ভূমিকা দিয়ে অবতীর্ণ হবেন, সেখানে তার কোনো রকম আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য মামলা আজকেও অ্যাপিয়ার করেছেন। আমরা বলছি না, মানে সশরীরে গিয়ে লড়ে নেওয়ার যে ব্যাপারটা, আমার ধারণা এক্ষুনিও যদি কোনো ঘটনা ঘটে, কল্যাণদা সর্বাগ্রে গিয়ে সামনে থেকে কিন্তু তাদের নেতৃত্ব দেবেন। সবাই মিলে একজন ব্যক্তিকে যে চেপে ধরছে, এটা কি খুব ঠিক হচ্ছে? মানে আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে সবার সব ঠিক, একমাত্র একটা ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও, এবং চাপিয়ে দেওয়া মাত্র আমরা সব একদম মানে আমাদের আর কোনো দায় রইল না। কোথাও গিয়ে কি মনে হয় এটা একটা অন্যায় করা হচ্ছে? আমি যদি ধরে নিই যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সব দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, 21 সালেও তিনি করেছিলেন। আপনি খেয়াল থাকবে 2019 সালে যখন লোকসভায় রেজাল্ট খারাপ হয়, 21 সালের মাঝের যে 2 বছর 1.5 বছর সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে আইপ্যাককে আনা, প্রশান্ত কিশোরকে আনা, বাকি কাজকর্ম অনেকাংশেই তিনি দায়িত্ব নিয়ে করেছিলেন। এবং এই ফলাফলের পর যখন বিজেপি প্রায় নিশ্চিত যে তারা 200 আসন পাচ্ছে, তারপর কিন্তু এই সিনিয়র নেতারাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। আজকে যেহেতু, তাহলে কি বলছো, এখন যারা সমালোচনা করছেন তারা অকৃতজ্ঞ? আমি তাদের সমালোচনাটাকে ছোটও করছি না, আমি তাদেরকে অকৃতজ্ঞ বলছি না। এখন তো আয়দারের প্রশ্নে চলে গেছে। আমি সেই জায়গাটাই বলছি, আমার একটাই পয়েন্ট, আমাদের রাখুন নয় অভিষেককে রাখুন। এই যে সবাই মিলে একজনকে আক্রমণ করাটা, এটা কোথাও গিয়ে আমার মতে অন্যায় হচ্ছে। যদি দায় স্বীকার করতে হয় প্রত্যেকের করা উচিত। 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা হবে পেপারলেস। পাশাপাশি বিধায়কদের জন্য 2 দিনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন নতুন অধ্যক্ষ রথীন্দ্র বসু। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, সেদিন থেকেই শুরু হবে অধিবেশনের সরাসরি সম্প্রচার। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার বিধানসভাতেও আসতে চলেছে নতুন মডেল। 100 দিনের মধ্যে বিধানসভা তৈরির ঘোষণা করলে নতুন অধ্যক্ষ রথীন্দ্র বসু। পশ্চিমবঙ্গ 33তম রাজ্য হতে চলেছে যেখানে চালু হবে পেপারলেস বিধানসভা। আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব।
অর্থাৎ এখানে কোনো পেপারে কাজ হবে না। আপনাদের পক্ষে সুবিধা হবে, সাধারণের পক্ষে সুবিধা হবে যে তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন প্লেস করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন যে কিভাবে কি কোশ্চেন করা উচিত, কী অসুবিধা আছে না আছে। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। 294 এর মধ্যে 208টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। এর মধ্যে প্রায় 200 জনই বিধানসভায় নতুন। তাদের জন্য বিধানসভায় দুদিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তারা বিধানসভার ব্যাপারে অনেক কিছু জানেন না, প্রথমে আসবে, সেই জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা। 2 দিনব্যাপী আমাদের যে দেশের ভালো ভালো যারা খুব এক্সপিরিয়েন্সড সেসব স্পিকাররা আসবেন, তাদের সামনে বক্তব্য রাখবেন এবং এটা একটা ওয়ার্কশপ হিসাবে হবে 2 দিনের, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেন বিধানসভা স্পিকার। যেহেতু এটা বহু পুরানো বিধানসভা, এর অনেক কিছু ডকুমেন্ট আছে যেগুলো কিনা রিসার্চের জন্য ব্যবহার হতে পারে, তার জন্য আমরা একটা ব্যবস্থা করব যে বিধানসভার যে মিউজিয়াম সেটা দেখবে এসে লোক। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমাদের এখানে হল আছে, সেই হলটাকেও কীভাবে ব্যবহার করা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে করা যায়, মানুষকে আরও কাছে টানা যায়, সাধারণ মানুষকে যাতে তাদের বিধানসভা ভিত্তিক এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগোচ্ছি। 15ই মে বিধানসভা স্পিকার হিসেবে নির্বাচিত হন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। ওই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন এবার থেকে বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচার হবে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ওই দিন থেকেই শুরু হবে অধিবেশনের সরাসরি সম্প্রচার। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।